খুব তাড়া ছিল ৯টা ৪৫-এ ট্রেনটা ধরার। ওটা যদি না ধরতে পারি তাহলে আবার ১ ঘন্টা বসে থাকতে হবে। তাই তাড়াহুড়ো করে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছি। আর ৯টা ৪৫-এ ট্রেন প্রচণ্ড ভিড় হয়। আর যে ভিড় দেখলে আমার ভীষণ ভয় করে। তা সত্ত্বেও আমাকে ট্রেনটা ধরতে হবে। যেতে হবে পিসিমার বাড়িতে। সেই সময় ওঠার মুখেই ট্রেনের গেটের সামনে একজন ভদ্রমহিলা বয়স্ক, তিনি আমাকে বললেন, "মা, আমাকে একটু তুলে দেবে?" আমি তো গেছি ভয় পেয়ে। আমি তাকে তুলবো এবং আমি উঠতে পারবো তো? তা সত্ত্বেও আমি মনে জোর রেখে তাকে আস্তে, আস্তে তুলে দিলাম এবং আমিও ঠিকমতো উঠে যেতে পারলাম। তারপর বললাম, "চলুন, একটু ভিতরের দিকে চলুন। এখানে তো দাঁড়ানো যাবে না, ভিড় আছে প্রচুর।" তারপর ভিতরের দিকে আস্তে, আস্তে গা গলিয়ে কোনমতে ঢোকা গেল। দাঁড়াবার তো বিন্দুমাত্র জায়গা নেই। তার উপর বসা তো দূরের কথা। তো ওই বয়স্ক ভদ্রমহিলাও দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি প্রচণ্ড ক্লান্ত। ওনার শরীরটাও দুর্বল। আমি চেষ্টা করছিলাম তখন থেকে যদি বা কেউ একটু উঠে ওনাকে জায়গা দেন, কিন্তু কেউ সেটা করলেন না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তারপর উনি কিছু একটা খোঁজার চেষ্টা করছেন ওনার ব্যাগের মধ্যে। আমি তখন ওনাকে বললাম, "আপনার কিছু লাগবে? জল-টল কিছু খুঁজছেন?" উনি বললেন, "হ্যাঁ মা, আমি জল খুঁজছি, কিন্তু আমি যে জলটা আনিনি, আমি ভুলেই গিয়েছিলাম।" আমি তখন বললাম, "দাঁড়ান, আমি দিচ্ছি।" বলে আমার বোতলটা আমি বের করে ওনাকে দিলাম। উনি বললেন, "তোমাকে অসংখ্য ধন্যবাদ মা।" আমি বললাম, "না, না, ঠিক আছে। আপনি খান।" তারপর উনি জল খাওয়ার পর বোতলটা আমাকে দিয়ে বললেন, "তুমি কোথায় যাবে মা?" আমি বললাম, "গড়িয়াতে যাবো।" উনি বললেন, "ও আচ্ছা, আমি যাবো সোনারপুর।" আমি বললাম, "ঠিক আছে।" বলে, "তাহলে তুমি কি একটু আমাকে নামিয়ে দিতে পারবে মা?" আমি বললাম, "হ্যাঁ, আমি চেষ্টা করবো আপনাকে নামিয়ে দেওয়ার। আপনি নিশ্চিন্তে থাকুন, আর এখানে জায়গা পেলে আপনাকে আমি বসিয়েও দেবো।" তারপর উনি বললেন, "আচ্ছা মা, ঠিক আছে।" বলে প্রায় অনেক কটা স্টেশন চলে যাওয়ার পর দেখলাম একটা সিট খালি হলো। আমি ওনাকে তাড়াতাড়ি করে বললাম, "আপনি ওখানে বসে পড়ুন, নইলে আর জায়গা পাবেন না।" বলতে উনি বসে পড়লেন। তারপর যেই বারুইপুর এলো, অমনি অনেকটা ফাঁকা হয়ে গেল। তারপর তিনি তার পাশের জায়গাটা দেখিয়ে আমাকে বললেন যে, "মা, এখানে চলে এসো, এখানে বসে পড়ো।" আমি তখন ওনার কথা শুনে ওনার পাশে গিয়েই বসলাম। তারপর উনি আমার সঙ্গে অনেক গল্প জুড়লেন। উনি নিজের থেকেই বললেন, "জানো মা, আমি কোথায় যাচ্ছি?" আমি বললাম, "কোথায়?" উনি বললেন, "আমি আমার ছেলের বাড়ি যাচ্ছি।" আমি বললাম, "তাই? তো আপনি থাকেন কোথায়?" উনি বললেন, "আমি বারাসাতে থাকি।" তো আমি বললাম, "আচ্ছা। তো আপনি একা কেন বেরিয়েছেন? আপনার সাথে কেউ গেলে তো ভালোই হতো। আপনার তো শরীর তো দুর্বল না?" উনি বললেন যে, "আসলে আমার তো আর কেউ নেই। আমি বাড়িতে একাই থাকি।" আমি বললাম, "আপনি একাই থাকেন বাড়িতে?" উনি বললেন, "হ্যাঁ।" আমি বললাম যে, "আপনার কটা ছেলে-মেয়ে?" উনি বললেন, "আমার একটাই ছেলে।" "তাহলে কেন আপনি ছেলের কাছে থাকেন না?" উনি কিন্তু একটা কথা বললেন, যেটা সত্যি আমার শুনে মনে হয়েছে, হ্যাঁ, এটাই হয়তো সঠিক কথা। উনি বললেন যে, "জানো মা, যত তুমি দূরে থাকবে তত সম্পর্ক তোমার সঙ্গে আমার ভালো থাকবে। কিন্তু একসঙ্গে থাকলে সম্পর্ক নষ্ট হতে থাকে আস্তে, আস্তে।" আমি চুপ করে রইলাম। আসলে ছেলে আমার খবর দিয়েছে। বলেছে, "মা, এখানে এসো কদিনের জন্য। আমি কদিনের জন্য বাইরে যাবো।" তা আমি বললাম, "ঠিক আছে।" আমি বললাম, "আপনার ছেলের বাড়িতে কজন আছে?" উনি বললেন, "আমার ছেলে, বৌমা, নাতি-নাতনি সবাই আছে। তবে নাতি-নাতনিরা ছোট, ছোট।" তা আমি বললাম, "তাহলে তো আপনার ভরা সংসার।" উনি বললেন, "হ্যাঁ, আমার ভরা সংসার। যখন আমার বাড়িতে আসে আমার ঘর আলো হয়ে যায়। আর যখন চলে যায় তখন আমার কতদিন যে বসে, বসে কাঁদি।" আমি তখন বললাম, "হ্যাঁ, এটাই হচ্ছে মায়া। মায়ার সংসার।" তারপর উনি ওনার ব্যাগ থেকে একটা গয়নার বাক্স বের করলেন। বের করে আমাকে দেখালেন, "দেখো মা, এই চেনটা আমি আমার বৌমার জন্য করেছি।" আমি বললাম, "বাহ! খুব সুন্দর তো। তো আপনি কি করেন?" উনি বললেন, "আমি কিছু করি না মা। আমি পেনশন পাই। আমার স্বামী ব্যাংকের চাকরি করতেন। তো তিনি মারা গেছেন। তাই পেনশন পাই আমি।" আমি বললাম, "বাহ! খুব ভালো তো আপনি। বৌমার জন্য সোনার চেন বানিয়ে দিয়েছেন।" উনি তখন মৃদু হেসে বললেন, "হ্যাঁ মা, খাই না খাই, এটা করা দরকার ছিল আমার।" আমি বললাম, "কেন এরকম ভাবে বলছেন?" উনি বললেন, "আসলে মা, আমার স্বামী মারা যাওয়ার পরের মাস থেকে আমি আমার ছেলের কাছে গিয়েই ছিলাম।
তখন আমার নাতি হয়েছে, নাতনি হয়নি। আমার বৌমা আমাকে বদনাম দিয়েছিল যে আমি নাকি ওর একটা সোনার চেন চুরি করে নিয়েছি। আমি তো কথাটা শুনে হতবাক হয়ে গেছি। আমি বলি, "সে কি বলছেন? আপনার বৌমা আপনাকে এরকম একটা বদনাম দিল?" উনি বললেন, "হ্যাঁ, আসলে চেনটা সত্যিই চুরি হয়েছিল। কিন্তু কে চুরি করেছিল সেটা না জেনে ও আমাকেই বলেছিল যে আমিই নিয়েছি। কিন্তু আমি জানি কে চুরি করেছে। সেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি।" আমি বললাম, "কেন বলেননি?" উনি বললেন, "না, এখনো বলার সময় আসেনি। যখন সময় আসবে আমি সব বলবো। এবং সে সময়টা বোধহয় খুব শিগগিরই আসবে।" আমি তখন উদগ্রীব হয়ে জিজ্ঞেস করলাম, "কে নিয়েছে বলে আপনার মনে হয়?" উনি বললেন, "তুমি তো আমার পরিচিত নয় বা তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে কিনা ঠিক নেই। তাই তোমার কাছে বলতে আমার কোনো অসুবিধা নেই। আসলে আমার বৌমার বৌদি আছে। আমার নাতির জন্মদিনে ওর মামার বাড়ির সবাইকে বলা হয়েছিল। সবাই এসেছিল। জন্মদিনে একটা চেন পেয়েছিল। আমারই বোন সেই চেনটা আমার নাতিকে উপহার দিয়েছিল। কিন্তু সবকিছুর দায়িত্বে ছিল আমার বৌমারই বৌদি। এবং যখন সবকিছু মিটে গেল, সব আত্মীয়স্বজন চলে গেল, তারপর সবকিছু গোছগাছের দায়িত্ব আমার বৌমার বৌদি পালন করেছিল। তখন সেই বাড়িতে আমি, আমার বোন, আমার বোনের মেয়ে সবাই উপস্থিত ছিলাম। আমার বোনের মেয়ে যখন ওই ঘরে ঢুকতে যাবে, তখনই সে লক্ষ্য করে আমার বৌমার যে বৌদি, সে সোনার চেনটা নিজের জামার মধ্যে ঢুকিয়ে নিল। কেউ যাতে না দেখতে পায় তার জন্য চারিদিকে লক্ষ্য করে হারটা নিজের জামার মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর আমার বোনের মেয়ে সেটা এসে আমাদের কাছে বলে। আমাদের বলতে আমার আর আমার বোনের কাছে। আমি তখন ওকে বললাম, "থাক, কিছু বলিস না।" কিন্তু মা, তখন আমি জানতে পারিনি যে আমার বৌমা দোষটা আমাকেই দেবে। তাহলে হয়তো ওকে আমি বলতাম যে, "তুই বৌদিকে বল একবার।" সবাই যখন যে যার মতো চলে গেল, তখন আমার বৌমা বলল, "মা, মাসিমা যে হারটা দিয়েছে সে হারটা একবার বের করুন তো আলমারি থেকে, এই নিন চাবি।" আমি বললাম, "আমি কেন বের করতে যাবো মা? তুমি বের করো না। তোমার আলমারিতে কোথায় কি থাকে আমি জানি না।" ও তখন আমাকে বলল, "না, না, কোনো অসুবিধা নেই। আপনি বের করুন না। লকারেই আছে। আপনি বের করুন।" তারপর আমি ওর কথা শুনে গেলাম। চাবিটা খুললাম, লকার খুললাম। বললাম, "কিছু নেই তো এখানে?" আমি তখন ঘুণাক্ষরেও বুঝিনি আমার বৌমা আর তার বৌদি এটা প্ল্যান করেছিল আমার নামে দোষ দেবে বলে। তখন আমার বৌমা আমাকে বলল, "সে কি বলছেন? নেই মানে? ওখানেই তো রেখেছিল আমার বৌদি।" আমি বললাম, "তুমি দেখো এসে।" ও গিয়ে দেখলো। দেখে এসে আমাকে বলল, "আপনি এত বড় খারাপ কাজটা করতে পারলেন?" আমি বললাম, "মানে? আপনি আপনার নাতির হারটা চুরি করে নিলেন?" আমার ছেলের সামনে এই কথাটা বলল আমাকে। আমার ছেলে তো অবাক। আমার ছেলে বলল, "তুমি কি বলছো মায়ের নামে? মা কেন হার চুরি করবে? মার কি কিছু নেই?" আমি তো হতবাক হয়ে গেছি। আমার বৌমা সরাসরি বলল, "তুমি কি ভাবছো? আমি না দেখে বলেছি? আমি দেখেছি কালকে। যখন আমি ঘরে ঢুকতে যাই, তখন দেখছিলাম মা আলমারির চাবিটা খুলে হারটা বের করছে। আমি কিচ্ছু বলিনি তখন। সেজন্য সবার সামনে আমি আজকে মাকে বললাম হারটা বের করতে।" আমি তখন জানি না, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভাবলাম আমার বৌমা কি বলছে এটা? কেনই বা বলছে? কি কারণ? আমাকে কি এখানে থাকতে দিতে চায় না? তো মিথ্যে করে কেন বলবে? আমার ছেলে আমাকে ভুল বুঝলো। আমার ছেলে আমাকে বলল, "মা, তুমি এটা করতে পারলে?" আমি আমার ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমার ছেলে আমাকে ভুল বুঝলো? আমি বললাম, "বাবা, যতদিন না পর্যন্ত আমি এই হার বানাতে পারছি, ততদিন পর্যন্ত তোর এই বাড়িতে আমি পা দেব না।" বলেই আমি বেরিয়ে আসি। আর কারো কথা শুনিনি, কারো পিছু ডাক আমি শুনিনি। বাড়ি চলে এসেছিলাম। দীর্ঘ ৩ বছর কেটে গেছে আমি আমার ছেলের বাড়ি যাইনি। বৌমাও আমার বাড়ি আসেনি। মাঝে, মাঝে ছেলে এসেছে, নাতিকে নিয়ে ঘুরে গেছে। নাতনি হয়েছে তারপরেও আমি যাইনি।
আর আমি তোমাকে মিথ্যে বলেছি যে আমার ছেলে বাইরে যাবে বলে আমি যাচ্ছি। আসলে তুমি বাইরের মানুষ তো, তাই তোমার কাছে আমি প্রথমে সত্যিটা বলতে চাইনি। খুব খারাপ লাগে না, লজ্জা করে। তারপর ভাবলাম সত্যিটা চেপে রেখে লাভ কি, তোমার সঙ্গে তো আমার দেখা নাও হতে পারে কোনোদিন। তাই আজকে যাচ্ছি আমি হার বানিয়ে, সেটা তুমি নাতির বলতে পারো বা আমার বৌমার জন্য বলতে পারো। হারটা আমি বানিয়ে নিয়েই যাচ্ছি, তবে বানিয়ে নিয়ে যাচ্ছি, হারটা ওদের হাতে দেব, কিছুক্ষণ থাকবো, হয়তো এক গ্লাস জল খেতে পারি, এছাড়া আমার ছেলের বাড়ির কিছুই খাবো না আমি। সেই দিনই আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই বাড়িতে আর নয়, আর কোনোদিনও যদি বা আসি, জল স্পর্শ করবো না, এই কথা বলতে পারবো না। বাইরে থেকে যাব, হয়তো জল খেতেই হবে, কিন্তু এছাড়া আর কিছুই খাবো না। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় সুযোগ। হারটা দেবো ওদের হাতে, জানিয়ে আসবো হারটা কে চুরি করেছিল সেটা আমি জানতাম, কিন্তু আমি কাউকে বলিনি। নিজের পেটের সন্তান আমাকে ভুল বুঝলো, আমাকে সন্দেহ করলো। সে আমার পেটের সন্তান নয়, সে আমাকে দোষ দিতেই পারে, কিন্তু যে আমার পেটের সন্তান সে কি করে আমাকে ভুল বুঝলো? সে কি করে এত পরিবর্তন হয়ে গেল? যে বাচ্চাটাকে ছোট্ট বয়স থেকে শিক্ষা দিয়ে আসছি কোনোদিন কারোর জিনিসে চোখ দিতে নেই, হাত দেওয়া তো দূরের কথা, কিভাবে সৎ থাকতে হয়, কিভাবে মানুষের সঙ্গে আচরণ করতে হয়, এইসব শিক্ষা দিয়ে এসেছি। আজকে সেই ছেলে আমার সেই মাকে চুরির বদনাম দিল, তার বউ মেনে নিল। তাই বড় কষ্ট আছে মা বুকের মধ্যে জমে। একটাই মাত্র ছেলে আমার, আশা ভরসা বলতে ওই ছাড়া আর কেউ নেই। আজ তার বাড়িতে খেতে আমার কষ্ট হয়, তার বাড়িতে গিয়ে থাকতে কষ্ট হয়, মনে হয় আমি অচেনা একটা মানুষের বাড়িতে আছি, এটা আমার নিজের ছেলের বাড়ি নয়। সেরকম কষ্ট নিয়ে সেখানে থাকার থেকে স্বামীর একটা ছোট্ট বাড়িতে, স্বামীর ভিটেতে পড়ে থাকা অনেক ভালো। আমার তখন মুখ থেকে কথা আর বেরোচ্ছিল না। আমি বললাম, আমি আর আপনাকে কি বলে সান্ত্বনা দেব? তবে যান, সবকিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, ভালো থাকুন। এই বয়সে তাদের উপরে ছাড়া আপনার আর ভরসা করার জায়গা নেই। এছাড়া আমার আর কিচ্ছু বলার নেই আপনার। উনি বললেন, এই অবস্থায় এইরকম হাত পা থাকতে থাকতে যদি চলে যাই, তো তার থেকে বড় সুখ আর হয় না মা। এরপর সোনারপুরে এসে গেল। উনি আমাকে বললেন, মা আমাকে একটু নামিয়ে দাও। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, চলুন, আপনাকে আমি নামিয়ে দিচ্ছি। তবে আপনার সঙ্গে এই আলাপ আমার সারা জীবন মনে থাকবে। ওনাকে আমি সোনারপুর স্টেশনে নামিয়ে দিলাম। দিয়ে সারা রাস্তা আমি একটা কথাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম, যে মানুষ এমন কেন হয়? শুধুমাত্র তো শাশুড়ি, শাশুড়িটা নিজের বাড়িতে ছিল বলে তাকে তাড়ানোর জন্য এইরকম একটা অপমান, এইরকম ভাবে তাকে বাড়ি থেকে তাড়াতে হলো। জানি না, আমি নিজেও মা হয়েছে, নিজেরও ছেলে হয়েছে, কেন মানুষ নিজেকে নিজের শাশুড়ির জায়গায় রেখে ভাবে না যে ভবিষ্যতে তার সঙ্গেও এরকমটা করতে পারে তার ছেলের বউ? মানুষ এত বোকা কেন? এত খারাপ কাজ করার আগে দুবার কেন ভাবে না যে এই জিনিসটা আমি করছি, ভবিষ্যতে তো ভগবান কোনো না কোনো ভাবেই ফিরিয়ে তো দেবেই। সেই দিন কি হবে?